গণমাধ্যমের বদৌলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আমরা নানা তথ্য পাই। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্যের বিরুদ্ধে আমরা এমন মন্তব্য শুনি যে মন্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় অচল হয়ে যায়। কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বজন প্রীতি করেছেন, আইন লঙ্ঘন করে তার ছেলে অথবা তার জামাইকে নিয়োগ দিয়েছেন। কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনো রাজনৈতিক দলের হয়ে বক্তব্য দিচ্ছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবার সেই বিশ্ববিদ্যালয় না যেয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকছেন। কেন এই অবস্থা? যারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, যারা সর্বোচ্চ আসনে আসীন হয়ে আছেন, কেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসছে? পেছনের কি কারণ? আজকের জনতন্ত্র গণতন্ত্র নিয়ে আলোচনা করব। আমি মিজানুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা দেখছেন নিউজ 24। চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, রয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল এবং সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। পীর হাবিবুর রহমান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই আজকের আলোচনা। যে বাংলাদেশ প্রতিদিনের একটি খবর, শিরোনাম যদি বলি যে বিতর্ক পিছু ছাড়ছে না ভিসিদের, উপাচার্যদের নিয়ে কথা। একজন সংবাদকর্মী হিসাবে কিভাবে মূল্যায়ন করেন যে এই যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এখানেই শিরোনামে 5 থেকে 7টি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের, পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নিয়ে যে তথ্য দিয়েছে তা ইতিবাচক না, আমরা নেতিবাচক হিসেবেই দেখছি। কেন এমনটা হচ্ছে মনে করেন? সময় বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংঘর্ষে একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গায় থাকতো। একসময় বিশ্ববিদ্যালয়গুলো সামরিক শাসন কবলিত বাংলাদেশে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, আন্দোলনের প্রেক্ষিতে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান, সিন্ডিকেটের বৈঠকে হল ভ্যাকেন্ট, এইসব নিয়ে ছাত্র সমাজের মুখোমুখি হওয়া একটা কঠিন পরিস্থিতি তারা ট্যাকেল দিতেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সবারই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবারই একটা রাজনৈতিক চিন্তা দর্শন থাকে, কিন্তু যখন তিনি শিক্ষকের জায়গায় থাকেন বা উপাচার্যের মতো জায়গায় থাকেন, তিনি তখন গোটা বিশ্ববিদ্যালয়ের নয়, বাংলাদেশের শিক্ষাঙ্গনের অভিভাবকত্ব পালন করেন। এবং বিশ্ববিদ্যালয়গুলো ছিল আগে জ্ঞানের মন্দির, তীর্থস্থান, মুক্ত চিন্তার লালন ক্ষেত্র এবং গণতন্ত্রের বিকশিত জায়গা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সেইটা আমরা বলি যে ইউরোপে যে রেনেসার যে বিপ্লব ঘটেছিল, আমাদের গণজাগরণ ঘটেছিল স্বাধীনতা সংগ্রামের, ভাষা সংগ্রাম থেকে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় যে বটতলাকে ওরা গুড়িয়ে দিয়েছিল এবং বিশ্ববিদ্যালয়কে 25-এর হানাদার বাহিনী 25-এর রাতে আক্রমণ করেছিল। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটা আন্দোলন সংগ্রাম এবং জনগণকে তৃণমূল বিস্তৃত। তখন এত গণমাধ্যম ছিল না, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশকে জাগিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের পণ্ডিতদেরকে জন্ম দেয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাষ্ট্রনায়ককে জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতির জনককে জন্ম দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মেধাবী প্রজন্মকে জন্ম দিয়েছে, যারা সমাজের সকল ক্ষেত্রে কর্তৃত্ব, নেতৃত্ব বিচরণ করেছেন এবং মেধার স্বাক্ষর রেখেছেন। আজকে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে লজ্জা গ্লানিতে ডুবতে হয়। একসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দিকে তাকালে যে সম্মান, যে শ্রদ্ধা, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের দিকে তাকালে মানুষের, ছাত্র সমাজের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা ভক্তি এখন ভিতর থেকে আসে না। কেন? এটা গোটা রাজনৈতিক সামাজিক ব্যবস্থায় একটা অধপতন ঘটে গেছে। গণতান্ত্রিক মূল্যবোধহীনতা এবং রাতারাতি মানুষের লোভ, লালসা, অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা রাতারাতি জেনতেন উপায়ে পাওয়া, যে যার জায়গায় যে ইবাদতের মতো দায়িত্ব পালন করবে একটা মিনিমাম প্রিন্সিপালের জায়গায়, সেটা লঙ্ঘিত হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেখলে, এখন তাকে চেহারার মধ্যে দেখলে তাকে সেই ব্যক্তিত্ব আর প্রস্ফুটিত হয় না, সেই দ্যুতি আর ছড়ায় না। আপনি দেখবেন দক্ষিণ কুমিল্লা জেলা আওয়ামী লীগের জেলা কমিটির 2 জন সদস্য আজকে বাংলাদেশের, এবং একসময় যুবলীগের সাবেক একজন প্রেসিডিয়াম সদস্য এবং একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তারা আজকে 2টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যদিও তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, আর একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং একটা যুবলীগ থেকে আপনি এমপি বানান, মন্ত্রী বানান, আমার আপত্তি নাই। যুবলীগ থেকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার যখন আপনি করেন একজন যুবলীগ নেতাকে, তখন আমার প্রশ্ন আসে, তখন আমি আমার নিরপেক্ষতার জায়গায়, মেধাবী সন্তানেরা তার প্রাপ্য মর্যাদা পাবে না, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখা হবে, সেই প্রশ্নটা উঠে আসে। এই যে অনাস্থা, অবিশ্বাস এখান থেকে সৃষ্টি হয়েছে। আপনি আপনার আজ্ঞাবহ দেখে
আপনার অনুগত দেখে, একজন দাস দেখে আপনি কি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জায়গায় বসাবেন, নাকি চিন্তা চেতনায় আপনার মুক্তিযুদ্ধের পক্ষের একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন, শক্ত মেরুদণ্ড সম্পন্ন একজন শিক্ষককে বসাবেন, সেইটা সিদ্ধান্ত নিতে হবে আজকে যারা বসান। আরেকটা বিষয় হলো যে আপনি দেখেন যে আমরা আপনাদের টকশুতে আসেন, আমাদের খুব সুহৃদ, তিনি রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি। প্রতিদিন গণমাধ্যমে খবর আসছে যে 365 দিন না কত দিনের মধ্যে তিনি 623 দিনের মধ্যে 478 দিন তিনি অনুপস্থিত থাকেন। এত নিউজ, এত বিক্ষোভ, মানে আমরা আমাদের লাজ শরম যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা না রাখেন, দেশের মানুষ কোথায় দাঁড়াবে? জি, আমি একটু স্যার ডক্টর আনোয়ার হোসেন আপনার কাছে আসতে চাচ্ছি। স্যার, আপনিও উপাচার্য ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসলে কি মনে হয় স্যার, কেন এই প্রশ্নগুলো উঠে? আপনারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষক, কেন এই প্রশ্নটা উঠছে বারবার? কোন জায়গাটাতে অবক্ষয় হচ্ছে? শুরুতেই বলি, খুবই বেদনার কথা, পরিতাপের কথা। আমি একটু স্মরণ করছি 2008 সালের সিএমএম কোর্টে আমি একটা জবানবন্দি দিয়েছিলাম। তো এবং সেখানে বলেছিলাম যে কুসুমেও কীট থাকে, এবং এটা বলেছি এই কারণে যে যাদের দিকে সবাই তাকিয়ে থাকে, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিকে, যারা হবেন জাতির বিবেক, সেখানেও কীট আছে। কুসুম বলতে সেই কথাটা বুঝেছি, কিন্তু সাথে সাথে এই কথাও বলেছি যে এই যে কুসুমে কীট থাকে, তাদের তো কখনো আইনের আওতায় আনা হয় না, তাদের কিছুই হয় না। তাদের বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, তাদের যে জবাবদিহিতা দরকার, তারা সবসময় জবাবদিহিতার ঊর্ধ্বেই থেকে যায়। তারা অন্যায় করেন এবং সেগুলো পত্রপত্রিকায় আসে, কিন্তু তার জন্য এটাকে ওই শ্রদ্ধার জায়গা থেকে যে শিক্ষকরা শ্রদ্ধার পাত্র, এই রাষ্ট্র আইন, এইটাই কি না? যদি শুধুমাত্র শ্রদ্ধার পাত্র থাকতো, তাহলে তো এই যে প্রতিনিয়ত আমাদের সংবাদপত্রের সংবাদগুলো, সেগুলোর থেকেও হয়তো আমাদের সংবাদ কর্মীরা তারা বিরত থাকতেন। ব্যাপারটা তো সেরকম নয়। আজকে তো শ্রদ্ধার পাত্রে থাকছে না শিক্ষকরা, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে অল্প কিছু সংখ্যক শিক্ষকের কারণে গোটা শিক্ষক সমাজ আজকে তাদের যে নিজেদের একটা গৌরবময় অবস্থান, যেটা কথা পীর হাবিবুর রহমান বলছিলেন, সে কথা তো সত্য, যে আসলেও তো বিশ্ববিদ্যালয়গুলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী তারা সেই জায়গায় ছিলেন, এবং সেই জায়গা থেকে সেই জায়গার মধ্যে গোটাগুটি যেন শিক্ষক সমাজই আজকে একটা অপরাধীর জায়গায় চলে গেছে। আমি বিশেষ করে বিষয়গুলো আরও আমাকে বেদনা হত করে এই জন্যে যে আমি নিজেও উপাচার্য ছিলাম, এবং আমি যে সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য, আমি কিন্তু সরকার আমাকে 4 বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন, কিন্তু আমি 2 মাসের মধ্যে সেখানে সেনেট করে আমাদের যে বিশ্ববিদ্যালয় পরিচালনার যে আইন 73 আদেশ, সে অনুযায়ী সেখানে সেনেট নির্বাচন দিয়েছি এবং নির্বাচিত উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি মনে করেছি যে সেটাই আমার নৈতিক দায়িত্ব। কিন্তু সেখানে তো আমি শিরোনাম হয়েছি নানাভাবে এই সংবাদপত্রে, এবং সব কিছু, এবং বিভিন্ন সময়ে আমাকে কিন্তু চিত্রিত করা হয়েছে নানা বিশেষণে। কিন্তু সেখানে আমি কিন্তু এই কথাগুলি বলেছি, যেটা আমি 2008 সালে সিএম কোর্টে বলেছিলাম, আমি নিজের ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের 73 আদেশেই 51 ধারায় আমাদের আচার্য, আমাদের যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, তিনি একটা তদন্ত কমিশন করতে পারেন। আমি বলছি যে একজন উপাচার্যের বিরুদ্ধে ধরুন অভিযোগ উঠেছে, আপনি একটা তদন্ত কমিটি করেন, সেই উপাচার্যের বিরুদ্ধে একটা তদন্ত, নিরপেক্ষ তদন্ত হোক, জাতি জানতে পারুক যে তিনি আসলেও সেই অভিযোগে অভিযুক্ত কিনা, এবং সেটা করেছিলেন তিনি। আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সেখানে সেই তদন্ত কমিটি এসছে, তদন্ত হয়েছে, কিন্তু রিপোর্টটি প্রকাশিত হয় নাই। তো এই ধরনের, তাহলে দেখুন আমরা নিজেরা দোষী ঠিকই আছে, কিন্তু আমাদের সেই দোষী ব্যক্তিদের চিহ্নিত করা কেন হচ্ছে না? কেন তাদের আইনের আওতায় হচ্ছে না? এই প্রশ্নটা আপনি এবারে বলছিলেন যে আসলে কেন তারা আইনের আওতায় আসছে না, কেন আপনিও বলছিলেন একই কথা, কোন জায়গাটাতে কেন উচিত কি না তাদের আইনের আওতায় আনা? সেই দায় তো শিক্ষকদের নয়, সেই দায় হচ্ছে সরকারের, সেই দায় হচ্ছে আইন প্রণেতাদের, সেই দায় হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, তাদেরই তো সেগুলো করতে হবে। অনেক ক্ষেত্রে একেবারে শতপ্রণোদিত হয়েও আমাদের বিচারালয়গুলো, আমাদের সর্বোচ্চ বিচারালয় সেগুলি করতে পারেন। যে বিষয়গুলো আজকে হাবিবুর রহমান উল্লেখ করছিলেন এবং যেগুলো প্রথম আলোতে বেরিয়েছে, যে কথাগুলো এখানে উচ্চারিত হয়েছে, সেগুলো তো সবাই দেখছে। আমি এটাও দেখছিলাম যে একটা প্রকাশনীর থেকে একটা বই বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপরে,
এবং সেখানে সারণী দিয়ে টেবিল দিয়ে সেখানে দেখানো হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ে একেবারে সরাসরি ঘুষ দিয়ে যাদেরকে নেওয়া হয়েছে তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে যে এই কর্মকর্তাদের, তারা কেউ 9 লক্ষ, কেউ 7 লক্ষ, কেউ 5 লক্ষ। তো এগুলি একটা বইয়ে যখন লিপিবদ্ধ হয়ে গেছে তখন তো আমি দুদককে প্রশ্ন করব যে দুদকের নজরে কি সেগুলো আসছে না? যারা এইভাবে টাকা দিয়ে সেখানে পদাধিকারী হয়েছেন তারা কেন সেই আইনের বাইরে থাকবেন? জি, আমি ডক্টর মিসবাহ খান আপনার কাছে আসছি স্যার। এই কথা রেশ ধরি যে বিষয়টা, এই যে বলা হচ্ছে যে উপাচার্য, এই যে একটা না অসংখ্য নিউজ আসছে, গণমাধ্যমে আসছে এবং আসছে এখনো, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এটা কি কেন? এটা কি যে রাজনৈতিকভাবে নিয়োগ প্রাপ্ত এই জন্য রাজনৈতিক সরকার বা তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না? আপনার কি মনে হয়? না, সোজা কথা তো এইটাই যে আজকে যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগগুলো হচ্ছে রাজনৈতিক বিবেচনায়, এবং সেই বিবেচনাটা খুব ভালো বিবেচনা নয়। রাজনৈতিক বিবেচনাটা মতাদর্শিক বিবেচনা হলে আমি খুশি হতাম যে ঠিক আছে, একজন উপাচার্য নিয়োগ হবেন, তার একটা মতাদর্শিক, তিনি স্বাধীনতার পক্ষেকার মানুষ হবেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হবেন, সেটা আমরা নিশ্চিতভাবে চাই। কিন্তু আপনার সেটা তো বিবেচনা নয়। বিবেচনাটা হচ্ছে যে তিনি কতখানি দলদাস, হ্যাঁ, তিনি দলের মানে দলকে কতভাবে সার্ভিস দিতে পারবেন, সেটা হচ্ছে বিবেচনা। বেছে নেওয়া হচ্ছে যে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়টা কি আজকে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? আমার তো মনে হয় না। আমার কাছে মনে হয় সবচেয়ে অবহেলিত যে জায়গাগুলো বাংলাদেশে আজকে, তার মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম। হ্যাঁ, এবং আমরা কেবলমাত্র আশু কিছু সুবিধার দিকে বিবেচনা করছি। হ্যাঁ, আমরা দূরদৃষ্টি নিয়ে আমাদের আগামী দিনটা কিভাবে গড়ে উঠবে, দেশটা কিভাবে গড়ে উঠবে, আমাদের শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা কিভাবে সোজা হয়ে দাঁড়াবে, সেই জিনিসগুলো আমরা ভাবছি না বলেই এই প্রশ্নগুলো আসছে। ধরুন, আমি যদি আজকে প্রশ্ন করি যে স্যার, আমাদের মাননীয় প্রাক্তন উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন স্যার বললেন যে কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিয়োগ হয়েছে, সেটা বেরিয়েছে। আমি তো ঢাকার বাইরের বহু বিশ্ববিদ্যালয়ের কথা শুনি যেখানে শিক্ষক নিয়োগ হয়েছে ঘুষ দিয়ে। এটা অভিযোগ আছে, তো স্পষ্টভাবে অভিযোগ আছে। এবং যোগ্য প্রার্থীকে নেওয়া হচ্ছে না, আপনার যোগ্য প্রার্থীকে নেওয়া হচ্ছে না, না নিয়ে টাকার বিনিময়ে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে। দেখুন, শুধু দলীয় না, এখন টাকার বিনিময়ে না, দলীয় একটা বিবেচনা আছে, আর দলীয় বিবেচনার পাশাপাশি টাকার বিবেচনাটা একটা বিবেচনা হয়ে যাচ্ছে। তাহলে কি, ধরুন একজন শিক্ষক নিয়োগ পায়, যে নিয়োগ পায়, আমাদের ব্যবস্থায় কিন্তু একবার নিয়োগ হলে তাকে আপনি অপসারণের সুযোগ খুব একটা নাই। আপনি একবার নিয়োগ দিলেন তো তাকে আপনি 40 বছরের জন্য নিয়োগ দিলেন। হ্যাঁ, এই যে 40 বছর ধরে আপনি একটা মানে জাতিকে অযোগ্য লোককে আপনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে দিলেন, এবং সে আপনার 40 বছর ধরে ছাত্রদেরকে কি শেখাতে থাকবে, যার নিজের নৈতিক মান নাই, যে নিজে অর্থ দিয়ে এসছে, কিংবা অযোগ্য হয়ে, একটু কি বলবেন যে অযোগ্য হয়ে রাজনৈতিক বিবেচনায় এসছে, যোগ্য মানুষকে না মানে পেছনে ফেলে, সেই লোকটি কি করবে? সে তো 40 বছর ধরে সেই অসততাকে প্র্যাকটিস করবে এবং ছাত্রদের মধ্যে সেটাকে সংক্রমিত করবে, এবং ফলে কি হবে? আমাদের শিক্ষার মেরুদণ্ডটা কোথায় থাকবে? তো এই জায়গাগুলোতে মানে অনেক উদাহরণ, তো এই যে পীর হাবিব ভাইরা যে আজকে যেটা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করেছেন, আমি এই রিপোর্টটা পড়লাম। এই রিপোর্টটার মধ্যে যে কথাগুলো আছে প্রত্যেকটা কথা ধরে আমি মনে করি তদন্ত হওয়া উচিত। যে ধরুন একজন, যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোই এসেছে, না একজন বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব নেবেন, তিনি বিশ্ববিদ্যালয়ে কেন থাকবেন না? তিনি যদি না থাকেন তাহলে তিনি কেন উপাচার্য হন? এবং উপাচার্য যদি তিনি না ছাড়েন তাহলে তাকে ছাড়ানোর ব্যবস্থা কেন করা যায় না? আর তাতে কি সরকারের আসলে কোনো লাভ হয়? কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে যদি ধরেন দক্ষিণ জেলার এমপির পক্ষে যে প্রচারণা করেন, তাতে কি ওই এমপির খুব লাভ হয়, নাকি আপনার সরকারের খুব লাভ হয়, রাষ্ট্রের খুব লাভ হয়? আসলে তো তাতে করে গোটা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি, শিক্ষক সমাজের ভাবমূর্তি, শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই অবস্থায় আপনি কি মনে করেন, যখন আপনিও একজন শিক্ষক, যে একজন শিক্ষক তার এই মর্যাদা হানি করছে, এই জায়গাটাতে আপনারা তখন কি মনে করেন? আমরা তো খুব অসহায় বোধ করি। হ্যাঁ, আমরা খুবই অসহায় বোধ করি এবং খুব বেদনার্থ বোধ করি। যে দেখুন, আমরা কিন্তু আমরা চাই আমরা একটা স্বাধীন দেশ আজকে সামনের দিকে এগোনোর জন্য
চেষ্টা চালাচ্ছে, সেই ভিত্তিটা যেন তৈরি হয়, সেই ভিত্তিটা গড়ার দায়িত্ব তো আমাদের অনেকখানি। সেটা তো আমরা পালন করতে চাই, কিন্তু আমরা পালন করব কি করে? আমাদের চারপাশে যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়, আমরা কিভাবে পালন করব? ধরুন আমি কেমন উপাচার্য চাই, আমি এমন একজন উপাচার্য চাই, আজকে আমাকে প্রথম কথা যেটা বলতে হচ্ছে যিনি বিশ্ববিদ্যালয়ে থাকবেন। হ্যাঁ, আমি এরকম একটা উপাচার্য চাই যাকে, যিনি বিশ্ববিদ্যালয়ে যেখানে নিয়োগ পাবেন তিনি সেখানে থাকবেন, সেটা তার পবিত্র দায়িত্ব, সেটা তার পবিত্র দায়িত্ব। সে বিশ্ববিদ্যালয়টা তার কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছে, যতগুলো ছাত্রের ভবিষ্যৎ, তার কলিগসদের মানে ভবিষ্যৎ তার হাতে। তো সেইখানে আপনার তাকে সেখানে থাকতে হবে। একজন যিনি উপাচার্য হবে তিনি একজন সুপণ্ডিত হবেন, নিজ যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন বা অ্যালায়েড ডিসিপ্লিনসের ক্ষেত্রে তাকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে পরিচিত একজন সুপণ্ডিত হতে হবে। আপনি দেখেন আজকে যে উপাচার্যরা নিয়োগ হয়েছে এবং সাম্প্রতিককালে যে উপাচার্য নিয়োগ হয়েছে, উইথ অনারেবল এক্সেপশন, হ্যাঁ, উইথ অনারেবল এক্সেপশন, আনোয়ার স্যার সামনে বসে আছেন, উইথ অনারেবল এক্সেপশনস আপনি নিজ ক্ষেত্রে সুপণ্ডিত কজন নিয়োগ পেয়েছেন? আপনি দেখান আমাকে। মানে সেই জায়গাটাতে বড় প্রশ্ন, সেই জায়গাটা বড় প্রশ্ন। কারণ কেন আপনি সুপণ্ডিতদেরকে নিয়োগ দিচ্ছেন না? কেন সুপণ্ডিতদেরকে মানে আপনার নির্দেশ দিতে অসুবিধা হয় না? সুপণ্ডিতরা আপনার যথেষ্ট অনুগত হয় না? আমার আনুগত্য দরকার, আমার ব্যক্তি আনুগত্য দরকার, নাকি আমার আজকে শিক্ষাঙ্গনকে সামনে এগোনো দরকার? ধরুন আপনার প্রশাসনিক দক্ষতার একটা কথা বলা হয়। প্রশাসনিক দক্ষতা মানে কি? যে আমি আপনার প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালন করলাম কিনা বা ডিন হিসাবে দায়িত্ব পালন করলাম কিনা। প্রশাসনিক দক্ষতা তো অন্য ক্ষেত্রে হতে পারে, একজন ইনস্টিটিউশন গড়তে পারেন, অন্যভাবে তার দক্ষতার পরিচয় থাকতে পারে। হ্যাঁ, আপনার সেই ক্ষেত্রে আপনার আজকাল তো আমি বলি যে ধরুন আজকাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসররাও প্রভোস্ট হয়, কিসের বিবেচনায়? দলীয় বিবেচনায়। এবং তারা আপনার মানে লোভ লালসার যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলো থেকে মানে প্রাপ্তির আপনি শুধু উপাচার্যের কথা বলছেন, শুধু উপাচার্য নয়, আপনি বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের প্রশাসন মানে পদ পদবি যেগুলো আছে, সকল স্তরের পদ পদবি সবকিছুর মধ্যে আজকে দলীয় বিবেচনা হচ্ছে একমাত্র। স্যার আমি আবারও আসবো আপনার কাছে, এই সমস্ত জায়গায় কিভাবে আপনার কাছে আসছি আমি। স্যার আপনার কাছে একটু জানতে চাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, দীর্ঘদিন শিক্ষক এখন আছেন, যে বিষয়টা একটু স্যার বলবেন যে কবে থেকে আসলে আপনি অনেক উপাচার্যকে পেয়েছেন, কবে থেকে আসলে এই অবস্থার ধারাবাহিকতা যা দিন দিন আমরা বলবো যে একটু খারাপের দিকেই যাচ্ছে? এবং আরেকটা বিষয় স্যার, যে রাজনৈতিক এই বিবেচনায় যে নিয়োগ, এটা কতটা ক্ষতিকর শিক্ষার জন্য? শিক্ষার জন্য খুবই ক্ষতিকর, এবং ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য পদে নিয়োগ দেওয়া উচিত ট্যালেন্ট সার্চ করে, যাদের যোগ্যতা আছে, ব্যক্তিত্ব আছে, বিষয়ে পণ্ডিত, কারণ উনি সব শিক্ষকের উপাচার্য, সব ছাত্রের উপাচার্য। তো অতএব এইসব বিবেচনা করে ট্যালেন্ট সার্চ করে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে সক্রিয় রাজনীতিতে যারা জড়িত তাদের মধ্যে যদি কেউ যোগ্য হয় তাহলে আমার কোনো আপত্তি থাকার কথা না, বা জাতিরও কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু নিয়োগ পাবেন, কিন্তু তিনি তো দলমতের ঊর্ধ্বে না, হ্যাঁ থাকতে হবে, যোগ্য হলে উনি থাকবেন। কিন্তু সক্রিয় রাজনীতিতে যারা জড়িত তারা দুই ভাগে বিভক্ত। কিছু সংখ্যক আছে রাজনৈতিক মতাদর্শে ওনারা সক্রিয় রাজনীতি করেন, আর বেশি সংখ্যক আছে পদবীর লালসায় তারা ওখানে যান। তাদেরকে নিয়োগ দেওয়া হলে অবশ্যই বিশ্ববিদ্যালয় এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে। একটা ইংরেজিতে একটা কথা আছে, ভালো ম্যানেজমেন্টের জন্য দরকার টু প্লেস রাইট পারসন ইন রাইট প্লেস। ওইটা যদি করা না হয় তাইলে বিশ্ববিদ্যালয়গুলি সাফার করবে। বিশ্ববিদ্যালয় সাফার করার অর্থ হলো পুরো জাতি সাফার। এখন করছে কিনা? এখন অনেক বিশ্ববিদ্যালয়ের চিত্রিত আপনাকে মানে আমি বলবো যে যোগ্য ভাইস চ্যান্সেলর বা অন্যান্য পদে আছে, নেই যে তা না, কিন্তু তাদের সংখ্যা কম, এবং অনেকেই, সবাই না হলেও অনেকেই এই পদ পাওয়ার আশায় দল করে এবং ওই পদে যাচ্ছে, এবং পদটা পাওয়ার পর তারা ওই দলের আদেশে নির্দেশেই পরিচালিত হচ্ছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি একটা নাম ধরেই বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন দলীয় প্রধান তখন উনি আওয়ামী লীগের প্রধান, কিন্তু যখন ওনাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হলো উনি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, উনি সারা দেশের প্রধানমন্ত্রী। তো এখন আমি যদি একটা দলের আশীর্বাদ নিয়ে একটা পদ পাই, ভাইস চ্যান্সেলর বা প্রভোস্ট বা অন্য একটা পদ পাই, পেয়ে যদি আমি ওই দলেরকেই সুযোগ সুবিধা দিতে থাকি আর অন্যদেরকে বর্তমান চিত্রটা তো সেরকমই।
তাইলে কিন্তু আমি কোনো অবস্থাতেই জাস্টিস করছি না এবং ওই পদের জন্য আমি কোনো অবস্থাতেই উপযোগী না। সেই ইনজাস্টিসটা হচ্ছে এখন এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে, এবং মেজবা কামালের সাথে আমি একমত, এবং এই কথাটা আমি বারবার অনেকবার অনেক আলোচনা সভায় বলছি যে বিশ্ববিদ্যালয়ে একবার অযোগ্য শিক্ষক নিয়োগ দেয়া হলে এই জাতিকে ডিপ্রাইভ করা হলো, ছাত্রদেরকে ডিপ্রাইভ করা মানে জাতিকে ডিপ্রাইভ করা হলো, এবং 40-45 বছরের জন্য করা হলো। এবং এইটা একটা অন্যায় না, এটা একটা মহাপাপ। আপনি যদি সুযোগ দিতে হয় তাকে অন্য পদে নিয়ে দেন, এত ক্ষতি হবে না জাতির। কিন্তু শিক্ষক বানালে, হোক সে প্রাইমারি শিক্ষক না ইউনিভার্সিটির শিক্ষক, জাতির সাথে বেইমানি করা হবে। এই বেইমানি করা হলে এই জাতি এগুবে না। শিক্ষাকে যদি আপনি পঙ্গু করেন, এই জাতি এগুবে না। অতএব যোগ্য শিক্ষক আনতে হবে সব বিষয়ে, সব পদে, এবং ট্যালেন্ট সার্চের মাধ্যমে আনতে হবে। তার পেশাগত কমিটমেন্ট থাকতে হবে, ফার্স্ট বিষয়ের উপর কমান্ড থাকতে হবে, তার মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং অ্যাস্থেটিক সেন্স থাকতে হবে, এইসব গুণাবলী। এবং যদি প্রশাসনিক পদ হয়, তার ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি থাকতে হবে। এইগুলি যদি না দেখে শুধু দলীয় বিবেচনায় আনা হয়, তাইলে ওইটাকে মানে নামে মাত্র বিশ্ববিদ্যালয় বলা যাবে, কিন্তু এই বিশ্ববিদ্যালয় জাতির কোনো উপকারে আসবে না। জি, ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার প্রশ্নটি নেব। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, বলুন। আমি মোহাম্মদপুর থেকে বলছি, আমার নাম রওনা। জি, আজকে আপনাদের প্রাসঙ্গিক বিষয়টা দেখে আমার কাছে খুব খারাপ লাগতেছে। উপাচার্য বিতর্ক, উপাচার্য বিতর্ক হবে কেন, তাই না? উপাচার্য তার স্থান ঠিক রাখবে, এটা তো সম্পূর্ণ হয়ে গেছে রাজনৈতিক একটা নিয়োগ। উপাচার্য যেখানে গেছেন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে নিয়োগ আসতেছে। এটা তো মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা তো কেয়ার করবে না ওনাকে। আর সারা বাড়িটা হচ্ছে কিরা মানে শিক্ষকরা এখন কি বলবো, সব রাজনীতির মধ্যে ঢুকে গেছে। তারা শিক্ষা দিবে না রাজনীতি করবে। অভিভাবকরা কোথায় যাবে, ছাত্ররা কোথায় যাবে? তারা তো শিক্ষার্থী আসতেছে একটা প্রতিষ্ঠানে, সেই শিক্ষা যদি রাজনৈতিক শিক্ষা হয়, একটা রাজনৈতিক একটা শিক্ষকের কাছ থেকে যদি আমি রাজনৈতিক শিক্ষা দিই, তারা পাঠ্য শিক্ষাটা তার কোর্স থেকে আসছে। কৃষকেরা আমি ভাইরা বললেন যে যুবলীগ নেতাকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বানানো হয়েছে। ধন্যবাদ স্যার। আপনি যদি একটু দর্শকের এই প্রশ্নের উত্তরটি দিন। না, উত্তর তো আসলে দেওয়ার কোনো তেমন উত্তর কিছু নাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো হবে মুক্ত বুদ্ধির চর্চার কেন্দ্র, বিশ্ববিদ্যালয় হবে দিক নির্দেশনার কেন্দ্র, কিন্তু আমাদের সমাজ কি আসলে তা চায়? সেটা তো প্রশ্ন। আমাদের এই যে আমাদের যারা নীতি নির্ধারকরা কি সেটা চান? আমাদের সরকার কি সেটা চান? আমাদের না আছে, কারণ তো আছে। আমাদের রাষ্ট্র কি চায়? আমাদের আমলাতন্ত্র কি চায়? এখন বিশ্ববিদ্যালয়গুলি যদি এই অবস্থায় থাকে, সেখানে খুবই মানে যারা আগামী দিনে না এখনকার বিশ্ববিদ্যালয় যে অবস্থায় আছে, যেখানে যেগুলো নিয়ে প্রশ্ন আছে, এটা তো থাকাটা খুব ভালো, সবার জন্যই ভালো, সমাজের জন্য ভালো, আমাদের সরকারের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। কারণ এই ধরনের একটা অনুগত বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় কোনো দিক নির্দেশনা দিতে পারে না, নতুন স্বপ্ন সৃষ্টি করতে পারে না, যে স্বপ্ন যে বিশ্ববিদ্যালয় পদলেহন করে, সেই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ই তো প্রয়োজন, সেই ধরনের শিক্ষকরাই তো প্রয়োজন। এখন সেই জন্যই আমি সেই প্রশ্নও করব যে সমাজ কি আসলে সে ধরনের ব্যবস্থা চায় কিনা। যদি চাইতো তাহলে তো শুধুমাত্র ওই রিপোর্টের মধ্যে ব্যাপারগুলো সীমাবদ্ধ থাকতো না, তাহলে হতো যে শিক্ষকরাও নাগরিকদের যে অন্য যে কোনো একজন নাগরিক, তিনিও একজন নাগরিক, এবং তার জন্য অন্য যার জন্য যে আইন প্রযোজ্য তার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। এখন আমি বললাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি একজন নির্বাচিত উপাচার্য ছিলাম 4 বছরের জন্য, কিন্তু আমি 4 বছর তো সেখানে থাকিনি, আমি তো 1.5 বছরের থেকেছি। এবং সেখানে যারা, আমি একদম সুস্পষ্টভাবে বলবো, যে সমস্ত শিক্ষকরা ছিলেন অনৈতিক, একেবারে জাজ্জল্যমান ভাবে, তারা তো সেখানে সাপদে সব ঠিক মতোই রইলেন। আর যিনি এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তাকেই সেখান থেকে ছেড়ে আসতে হলো। সেটা তো উদাহরণ আমি নিজেই। সুতরাং আমি আজকে যিনি দর্শক কথা বলছেন তাকেই বলবো যে আপনারাই বিবেচনা করুন যে আমাদের এই বাংলাদেশে আমাদের এই বিদ্যাপীঠগুলো
যেভাবে এই বিদ্যাপীঠগুলো আসলেও একটা আলোকবর্তিকা ছিল এবং সে কারণেই বাংলাদেশ হয়েছে, সে কারণে বহু অর্জন হয়েছে, সেই অর্জনের পরে এখন বাংলাদেশ সেই ধরনের বিদ্যাপীঠ আর চাচ্ছে কিনা, সেটাই মূল প্রশ্ন। ধন্যবাদ। ভাই, আপনার কাছে একটু আবার আসি। আমরা এও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তারা রাষ্ট্রদূত হচ্ছেন, আবার কেউ আবার সংসদ সদস্য হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন, এরকম চিত্র এসেছে। না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে বড় জিনিস, যেটা আমি তো বলছি যে যিনি রাজনীতি করতে চান রাজনীতি যান, আপত্তি নাই তো। এই যেটা বলছিলেন যে সিদ্দিকুর রহমান সাহেব, যে এটা হলো গিয়ে যে অনেকেই কেউ আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি সাদা প্যানেল, নীল প্যানেল, এইসব প্যানেল, তার মানে কি একটা হলো মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, আর একটা হলো গিয়ে যে জাতীয়তাবাদী শক্তি, যেটা বিএনপি, জামাত, গণনা সব মিলে একটা হয়, দুইটা ভাগ বাংলাদেশের। হ্যাঁ, এটা আইনজীবীদের মধ্যে এইরকম নির্বাচন আমরা দেখি সুপ্রিম কোর্টে। কিন্তু ওখানে অনেক আলোকিত শিক্ষক রয়েছেন এবং তিনি হয়তো তার ব্যক্তিত্ব রয়েছে, তার মেরুদণ্ডটা শক্ত রয়েছে, যেটা আনোয়ার হোসেন সাহেব বলছিলেন বারবার, যে তিনি তাকে, যেমন জাফর ইকবাল সম্পর্কে মানুষ একটা পারসেপশন রয়েছে পরিষ্কার, যে তিনি একটা শিক্ষক থেকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া লাগেনি, শিক্ষক থেকে লেখালেখির মাধ্যমে তিনি তরুণদের মধ্যে একটা আলো ছড়িয়ে দিয়েছেন, চেষ্টা করেছেন, তিনি তার জায়গা থেকে অনেক বড় কাজ করেছেন। যে আনোয়ার হোসেনকে রাখলে তিনি একজন প্রতিবাদী মানুষ, তিনি অন্তত নীতিহীন হবেন না, তিনি সাহসী, তিনি তার বিবেককে অন্তত বিক্রি করবেন না, লোভ লালসার ঊর্ধ্বে থাকবেন তিনি, যেটা তিনি বলছিলেন। তিনি গেলেন, তিনি গিয়ে তিনি নির্বাচন দিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিও নির্বাচন করেন নাই, অনেকদিন নির্বাচন ছাড়াই থেকেছেন, এর আগের বিসিও। তারপরে তিনি গিয়ে দ্রুত নির্বাচন দিয়ে তিনি নির্বাচিত হলেন। তার আগের যে বিসি তিনি পরাজিত হলেন। সেখানে আমরা কি দেখলাম, যে না, শিক্ষকরাই, সরকার দলীয় শিক্ষকরা সরকার দলীয় ছাত্র সংগঠনের দিয়ে তাকে অবরুদ্ধ করে দিল, একটা অস্বস্তিকর পরিবেশ। সেখানে সরে আসা ছাড়া সেখানে তো সহিংসতার অবস্থা চলে যেত। এখন আগে শিক্ষা ভবনের গেট থেকে ভিতর পর্যন্ত দুর্নীতির অভিযোগ উঠতো, এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উঠে, এখন সকল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য শব্দটা উচ্চারিত হয়। এটা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এগুলো আমরা শুনিনি, দেখিও নি আমরা এটা। তারপরে যেটা শিক্ষক নিয়োগের জায়গা বললেন, দেশের সর্বোচ্চ মেধাবী সন্তানটি যদি সে মেডিকেলে বা বুয়েটে না গিয়ে সে যদি তার স্বপ্ন থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ফলাফল অর্জন করে, তার যদি যখন যে সরকার, সেই সরকারের কর্মী যদি না হয়, সে কি শিক্ষক হতে পারবে? না, পারে না এখন। কিন্তু এই দেশে মনে করেন এম আকাশের মতো ছাত্র নেতারা, তিনি ছাত্র ইউনিয়নের সামনের কাতারের নেতা ছিলেন, ডাকসুতে নির্বাচন করেছেন, তিনিও তো শিক্ষক হয়েছেন। আলী রিয়াজ ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন, বাসদ ছাত্রলীগ থেকে, জাসদ থেকে, তিনিও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। আজকে তিনি অনেক খ্যাতি কুড়িয়েছেন। এই বিশ্ববিদ্যালয় তো সবচেয়ে মেধাবী, আমি বলছিলাম যে রাজনীতিবিদ, মেধাবী আমলা, মেধাবী শিক্ষকের জন্ম দিয়েছে। আজকে এই বিশ্ববিদ্যালয় মেধাবী রাজনীতিবিদ জন্ম দিতে পারছে না, মেধাবী আমলা জন্ম দিতে পারছে না, এবং এই বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষকও জন্ম দিতে পারছে না, এমনকি সাহস তারুণ্যের ছাত্র নেতৃত্ব দিতে পারছে না। আমি বিশ্বাস করি না যে প্রধানমন্ত্রী এইরকম বিষয়ে চাবেন। এটা কি? এটা আপনি একটা ওই যে লোভ লালসা, যেটা এখানে উচ্চারিত হয়েছে শব্দগুলো, কিছু সুবিধা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আপনি কর্মীদের সঙ্গে মাটিতে বসে থাকছেন, আজকে দলীয় কর্মীদের পাশে গিয়ে আপনি কর্মীদের পিছনে পিছনে হাঁটছেন। আগে বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য হতেন, সকল ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে বসতেন, আলাপ আলোচনা করতেন, সকল ছাত্র নেতাদের তিনি সমান চোখে দেখতেন, সমাদর করতেন। এমনকি বিএনপি আওয়ামী লীগ জমানায়ও মনে করেন যে এমন বিশ্ববিদ্যালয় এরশাদ জমানায় অনেক উপাচার্যরা ছিলেন যারা কিন্তু এইভাবে বিতর্কিত হন নাই, তারা সকলের আলাপ আলোচনা শুনে একটা ব্যক্তিত্ব নিয়ে, পার্সোনালিটি নিয়ে তারা সেই অবস্থা দেখেছি। কিন্তু আমাদের নিকট অতীত থেকে আমাদের সমকালীন সময়ে আমাদের এই অবক্ষয় দ্রুত ঘটেছে। যে বিপর্যয় করুন তো হয়ে গেছে, এখন মাদ্রাসা আলোর পথে উঠে আসছে, আর বিশ্ববিদ্যালয় অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ইমেজটা এখন এইখানে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পড়তেন তার পিতা মাতা আত্মীয় স্বজন সবাই গর্ববোধ করতেন। শিক্ষক তো আরো উপরের ব্যাপার, তিনি তো জ্ঞানের আধার ছিলেন। তো আজকে বিশ্ববিদ্যালয়ে সেটা নাই, সেটা নিভু বাতির মতো জ্বলছে। ধন্যবাদ। আমরা আবারও এই আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, গণতন্ত্র একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন নিউজ 24। উপাচার্য বিতর্ক এ নিয়ে আমরা আলোচনা করছি। চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর মিসবাহ কামাল, আপনার কাছে আসছে। আমরা খুব বেশি সময় পাবো না, একটু যে আসলে তাহলে এই অবস্থা যে চিত্র তুলে ধরছিলেন নানাভাবেই, কিন্তু তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে যদি এ থেকে উত্তরণ না ঘটাতে পারি? শুনুন, উত্তরণটা ঘটাতে হবে এবং উত্তরণটা ঘটানোর জন্য আমি মনে করি যে আপনার সদিচ্ছাটা খুব জরুরি। হ্যাঁ, কাদের সদিচ্ছা? এটা হচ্ছে যে যারা ধরুন আমাদের এই বিষয়ে দায়িত্বে আছেন, আমাদের উপাচার্য নিয়োগের সাথে কিন্তু সরাসরি আমাদের সর্বোচ্চ ক্ষমতা যুক্ত। আমাদের এখানে প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া উপাচার্য নিয়োগ হয় না। কাজে আমি সোজাভাবে বলি ভাই, হ্যাঁ, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আমি সবিনয় স্বনির্বন্ধ অনুরোধ করব যে এই বিষয়গুলো নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন আগামীতে, যে দেখুন কাকে আমরা নিয়োগ দিচ্ছি সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কেননা আপনার আমরা সঠিক ব্যক্তিটিকে সঠিক জায়গায় পুট আপ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি মনে করি, যেটা অবিলম্বে করা দরকার, যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো এসছে সেগুলোকে তো আমলে নেওয়া দরকার এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সোজা কথায় দেখুন না কেন, যে যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকছেন তিনি দিনের পর দিন অনুপস্থিত থাকছেন। কেন অনুপস্থিত থাকছেন? ব্যবস্থা নিন। যাদের বিরুদ্ধে আপনার আর্থিক দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করুন। তদন্ত করলে তো বেরিয়ে আসবে। যদি তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হন তাকে সম্মানের সাথে রেহাই দেন, আর না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। যারা আপনার আত্মীয় তোষণ করছেন, হয়তো নিজের সন্তান কিংবা জামাতা কিংবা কারো জন্য ঘনিষ্ঠ আত্মীয়র জন্য আইনকে ফ্লাউটিং করছেন, সেই সুযোগগুলো বন্ধ করুন। সারা দেশে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে তো আপনার একটা বিধি তৈরি করে দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে প্রয়োজনে আপনার বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় সেটা আপনার হতে পারে যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা হবে হয়তো একটা রিমোট বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা হবে না, সেভাবে লোক খুঁজলে পাবেনও না। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা আমি বলি যে আপনার কয়েকটা ক্যাটাগরিতে বিন্যস্ত করে আপনারা সেইখানে তার জন্য আইনের ফ্লেক্সিবিলিটি তৈরি করেন, কিন্তু যে আইনটা হবে সেটা সমভাবে প্রযোজ্য হতে হবে এবং সেইখানে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেন প্রভাব খাটিয়ে তার আত্মীয় স্বজন, তার সন্তান কিংবা জামাতাকে প্রমোট করার জন্য যেন নিয়মের ব্যত্যয় ঘটাতে না পারে, সেই পথগুলোকে বন্ধ করতে হবে। আরেকটা হচ্ছে কি যে দেখুন, আমি মনে করি যে আসলে এই গোটা দেশের এই যে অবস্থাটা কি অবস্থায় আছে এটা নিয়ে অবিলম্বে একটা কমিশন গঠন করুন না কেন। এবং আমাদের দেশে একটা দুর্ভাগ্য হচ্ছে যে এখানে কোনো উচ্চশিক্ষা মন্ত্রণালয় নাই। আমাদের মন্ত্রণালয় হচ্ছে, এবং আমি দেখেছি যে আপনার এই যাবৎকাল যে মন্ত্রীদের আমি দেখেছি তার বেশির সাম্প্রতিক অতীতে এরা আপনার ছোটদের শিক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। ছোটদের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, ছোটদের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার জন্য তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে, তাদেরকে তাদের কাজ করতে দিন। হ্যাঁ, আর আপনার পুস্তক বিতরণী জগতের একমাত্র কাজ নয়। হ্যাঁ, উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার বিশেষ আলাদা বিবেচনা আছে, সেগুলোর জন্য আমি মনে করি উচ্চশিক্ষা মন্ত্রণালয় দরকার এবং সেই ক্ষেত্রে যথাযোগ্য ব্যক্তিকে দরকার। আপনি একজন আমলাকে নিয়ে এসে বসিয়ে দিলে হবে না। দেখুন আমি একটা শেষ কথা বলি, বঙ্গবন্ধু 1972 সালে অধ্যাপক কবির চৌধুরীকে শিক্ষা সচিব নিয়োগ করেছিলেন। হ্যাঁ, তো বঙ্গবন্ধু কিন্তু দেখুন তিনি উপাচার্য কাদেরকে নিয়োগ দিয়েছেন, এরা প্রত্যেকেই নিজ ক্ষেত্রে যশস্বী অধ্যাপক ছিলেন। তিনি কুদরতে খোদাকে দিয়ে শিক্ষা কমিশন করিয়েছেন। হ্যাঁ, তো এই যে বঙ্গবন্ধু তো মাথার উপরে উদাহরণ হিসেবে আছেন, সেই উদাহরণগুলো কোথায় যাচ্ছে? আমরা বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিদিন কথা বলছি, বঙ্গবন্ধুর পথকে কেন অনুসরণ করছি? আমি মির্জা কামাল ভাইয়ের সাথে একমত যে একটা কমিশন হওয়া দরকার। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সার্বিক জাতীয় আন্তর্জাতিক রাজনীতির বিচার বিশ্লেষণ করে শেখ হাসিনার বিকল্প নেই মনে করে শেখ হাসিনাকে ক্ষমতায় চেয়েছে। তার মানে এই নয় যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন বলে আরেকজন নানান জায়গায় ভ্রষ্টাচার, এই যে অপকর্ম এসব বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং পাপাচারে ভরে যাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তার মানে এটা হয় না, এটা গ্রাহ্য করা যায় না। এবং প্রধানমন্ত্রীর শিক্ষক, তিনি যাকে সবসময় শ্রদ্ধা করেন, আমরা দেখি প্রফেসর আনিসুজ্জামানের মতো শিক্ষক আছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতো শিক্ষকরা রয়েছেন,
জাফর ইকবালের মতো শিক্ষকরা রয়েছেন, তাদেরকে নিয়ে একটা কমিশন করে প্রধানমন্ত্রীকে এটা তত্ত্বাবধানে এটা করতে হবে। কারণ প্রধানমন্ত্রী তো কল্যাণই চান, ভালো চান, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান। এবং এটার জন্য যেমন আপনি ঠিক আছে, আপনি এজেন্সি রিপোর্ট নিয়ে আপনি দেখেন স্বাধীনতা বিরোধী কে, তাকে শিক্ষক হতে দিবেন না। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো শক্তি যদি এটা আপনি দল বিবেচনায় না করে, যেরকম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিবেন না, তেমনি শিক্ষকও নিয়োগ দেবেন না। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবশ্যই আপনি দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন, আপনি পুলিশ উদ্ধার করে না, আপনি ছাত্র সংগঠনকে, সরকার দলীয় ছাত্র সংগঠনকে আপনাকে উদ্ধারের জন্য আপনি টেলিফোন করেছেন, সেদিনই তো আপনি শেষ হয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ে। আপনি এখানে যুবলীগ করেছেন, আপনি যুবলীগের কেন্দ্রীয় রাজনীতি করেছেন, যুবলীগ থেকে পাবলিক সার্ভিস কমিশনে গেছেন, কি করেছেন? আপনাদের বাড়িঘর ঘেরাও করেছে যারা পরীক্ষার্থী ছিল, কিসের জন্য মানুষ জানে। আপনাকে রুকিয়া বিশ্ববিদ্যালয়ে কি হবে? আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে যাচ্ছেন, আপনারা একটা রাজনৈতিক কর্মী বা ক্যাডার হিসেবে আপনারা নিয়োগ পাচ্ছেন। এইটা যতক্ষণ না বন্ধ হবে, বিশ্ববিদ্যালয়ের তার হারানো ঐতিহ্য কখনো ফিরে পাবে না। এবং বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক, ভালো ছাত্র এবং ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো প্রজন্ম জন্ম দিতে পারবে না। ধন্যবাদ স্যার। আপনার কাছে আসছি যে বিষয়টা আমার একটু জানতে ইচ্ছে করে, একেবারে সংক্ষেপে আমরা শেষের দিকে, যে বিশ্ববিদ্যালয়ে যে লোভ লালসার কথা বলছিলেন, আসলে কি আমার শিক্ষকদের সেই বেতন যদি বলি, সুযোগ সুবিধা বলি, সেটা কি আসলে কম যে সেই লোভ লালসার দিকে ধাবিত করে? দেখুন, এই পেশা যারা বেছে নেন শিক্ষকতা, তারা কিন্তু সেসব বিবেচনায় রাখেন না, তাহলে তো তারা আমলা হতেন। সুতরাং সেই প্রশ্নগুলি মুখ্য নয়। এবং বাংলাদেশে এখন যে নতুন বেতন কাঠামো হয়েছে, তাতে কিন্তু শিক্ষকদের বেতনও বেড়েছে। সুতরাং আমি মনে করব কিন্তু এর সঙ্গে আমি এই কথাও যুক্ত করব, আজকে যে সামগ্রিকভাবে আমরা আলোচনাটা করলাম, এতে করে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্ষেত্রে যে শিক্ষকেরা আছেন, গোটাগুটি সব শিক্ষকেরাই কি আক্রান্ত হয়ে গেছেন? সেক্ষেত্রে একেবারে স্পষ্টভাবে বলবো, অধিকাংশ সংখ্যাগুরু শিক্ষকেরা কিন্তু নীতিনিষ্ঠই আছেন। কিন্তু এই যে অল্প কিছু সংখ্যক শিক্ষক যারা পথভ্রষ্ট হয়েছেন, সংখ্যালঘু কিন্তু তারা খুবই সংখ্যালঘু, তাহলে তো রাজনৈতিক দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণেই আমরা বারবার বলবো যে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিন। যেগুলো চিহ্নিত হয়েছে, তাদের অপরাধ চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাহলে কিন্তু গোটা শিক্ষক সমাজ কেন আক্রান্ত হবে এবং কেন তারা দায় দায়িত্ব নেবে? এভাবে তো সমাজ একটা চলতে পারে না। স্যার, আপনার কাছে আসছে, আপনার দীর্ঘদিনের গবেষণা, আপনার শিক্ষা নিয়ে গবেষণা অনেক, আসলে যেটা বলছিলেন যে আগামীর যে বর্তমান যে অবস্থা, তাতে আগামীর কি হবে সেটা খুব ভয়ঙ্কর চিত্র বলা হচ্ছে। যে উচ্চশিক্ষার এই অবস্থাটায় কোন কোন পরামর্শগুলো দিবেন যে ব্যবস্থাগুলো ত্বরিত নেওয়া দরকার? আমাদের আশাবাদী হতে হবে, আমরা চাইবো যে অবস্থার পরিবর্তন হোক। জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা আছে যে সব পর্যায়ের শিক্ষক ইউনিভার্সিটি ছাড়া নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের মতো এডুকেশন সার্ভিস কমিশন করা হোক। 2010 সালে জাতীয় সংসদে শিক্ষানীতি এন্ডোর্স করল, কিন্তু এই 10 বছরেও এই এডুকেশন সার্ভিস কমিশন হলো না। এই হলো একটা। 2 নম্বর কথা হলো যে ইউনিভার্সিটির শিক্ষক এবং সব পর্যায়ের শিক্ষক যোগ্য লোককে দিতে হবে। লেখাপড়া জানা, ব্যক্তিত্ব সম্পন্ন, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি পজিটিভ এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে দিতে হবে। এই হলো এক। দ্বিতীয় কথা হলো ভাইস চ্যান্সেলরের বেলায় গিয়ে এই সব গুণ থাকবে, ভালো প্রশাসক হতে হবে, ব্যবস্থাপক হতে হবে। এখন প্রশ্ন হলো, যে দল ক্ষমতায় থাকে তাদের একটা ইন্টেনশন থাকে যে তাদের দলীয় লোক তাদের কথাবার্তা শুনবেন বা মানে বিরোধিতা করবেন না। এই অবস্থাটা কি ধীরে ধীরে হয়েছে কিনা? এটা তো বঙ্গবন্ধুর সময়ের কথা বলছিলেন, কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে শিক্ষকরা থাকবেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে কৃষিবিদ থাকবেন, পূর্ত মন্ত্রণালয়ে ইঞ্জিনিয়ার। বঙ্গবন্ধু কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় 73 অর্ডিন্যান্সটা দিয়েছিলেন, যেটা বিশ্ববিদ্যালয় এখনো এটা এখন যেটা হচ্ছে সেটা বলা হয় যে আমার শেষ কথাটা হলো, যদি দলীয় বিবেচনায়ও আপনি ভাইস চ্যান্সেলর করতে চান, তাহলে দলের মধ্যে কি খুব ভালো লোক নেই যে ফ্ল্যাটারিং করছে, ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য যোগ্যতা না থাকার জন্য তোষামোদি করছে? তাকে দিয়ে তো কাজ হবে না। আপনাকে খুঁজে আনতে হবে, আপনার দরজায় যে ঘুরঘুর করতেছে তাকে দেওয়া যাবে না। হ্যাঁ, খুঁজে বেস্ট। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট দুটো পাশাপাশি কেউ করলে বুয়েটের চিত্র কিন্তু একটু ভিন্ন দেখতে পাই। সেই চিত্র তো স্যার আমাদের সামনে আছে। হ্যাঁ, ভালো এক্সাম্পল আমাদের আছে এবং ভালো এক্সাম্পল
যেখানে আছে ওইটাকে আমাদের রেপ্লিকেট করা উচিত। কিন্তু এক্ষেত্রেও বলবো যে আমরা যখন তবে সংকটে- নির্বাচনের মাধ্যমে না, এই আসা উচিত কথাটা বলি আসলে। যে যখন দেশ সংকটে পড়ে তখন কিন্তু আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেখান থেকে এগিয়ে আসে এবং দিক নির্দেশনা দেয়। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় দেখিয়েছে এবং বুয়েটেও সেখানে আমার মনে আছে 2007 সালের ঘটনার পরে বুয়েট কিন্তু বলেছে যে আমরা তো সেটা করতে পারিনি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই অবস্থান থেকে মানে ঢাকা পথভ্রষ্ট বিশ্ববিদ্যালয়, হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সাইদুর রহমান ভিসি সাবেক, তখন তিনিও গ্রেফতার হয়েছিলেন, মামলায় পড়েছিলেন এবং সব সময় এইটা সারা জীবনই এই দেশ স্বাধীন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সব ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে একেবারে। আমি মনে করি যে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ইমিডিয়েট ক্রাইসিসটাকে সলভ করতে চান আপনাকে কিন্তু অ্যাকাউন্টেবল হতে হবে। কেউ একজন উপাচার্য হলেই তিনি আপনার আইনের ঊর্ধ্বে জবাবদিহিতা- চলে যাবেন না। হ্যাঁ, কেউ আইনের ঊর্ধ্বে হ্যাঁ, না। আইনের ঊর্ধ্বে না, জবাবদিহিতার দায়বদ্ধতার ঊর্ধ্বে না। ঊর্ধ্বে না। কাজে আপনার তাকে অ্যাকাউন্টেবল হতে হবে। আর কতগুলো নৈতিক ব্যাপার আছে। আমি এরকম ভাইস চ্যান্সেলরের কথা জানি যিনি ঢাকার বাইরে ভাইস চ্যান্সেলর হয়েছেন, ঢাকায় তিনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান। এগুলো কিভাবে সম্ভব হয়? আইনের চোখে সংশ্লিষ্ট নৈতিকতার বিষয়টাই খুব মুখ্য হয়ে ওঠে। আইনের চোখে অন্ধ হয়ে গেছে, আইনের প্রয়োগ নাই তো। সৈয়দ আনোয়ার হোসেন, ডক্টর সিদ্দিকুর রহমান, ডক্টর মিসবাহ কামাল এবং পীর হাবিবুর রহমান, আপনাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারাও যারা আমাদের আয়োজনের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন।